মধ্যপ্রাচ্য বলতে যে অঞ্চলটি আমরা বুঝি, এখানে অনেকগুলি আরব রাষ্ট্র, আর ইরানের কথা একটু আগে আলোচনায় এসছে। কিন্তু আরব রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, যে শাসকরা সেখানে আছেন, সেই হিসাবে এক এক রাষ্ট্রের প্রেক্ষাপট এক এক রকম। এমনি সাধারণত আমরা বুঝি যে তারা সুন্নি আরব মুসলিম, আর তাদের দেশ তারা যেভাবেই পরিচালনা করেন সেটা তাদের বিষয়। কিন্তু একটা রাজনৈতিক কারণ এমন আছে, যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন বিশ্ব জায়ানিজমের ইচ্ছাই ছিল যে তারা মধ্যপ্রাচ্য এবং পাশাপাশি দুনিয়ার সব মুসলমানকে একটা ভয় ভীতির মধ্যে রাখবে, এবং সেই ভয় ভীতিতে রাখার জন্য জায়ানিজ যে শক্তি কাজ করে, এটা শুধু ইহুদি না, ইহুদিদের একটা অংশ, খ্রিস্টানদের মধ্যে একটা অংশ, ঠিক এরকম নাস্তিক অথবা সেকুলার যারা ধর্ম প্রয়োজনীয়তা বোধ করে না, ধর্মমুক্ত, এই ধরনের বিশাল একটা শক্তি এই জায়ানিজমের পিছনে আছে। আর এরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং সেটা ধরেন এখন 100 বছর হচ্ছে প্রায়, সেই নিয়ন্ত্রণ তারা করেও ফেলেছে। এই পৃথিবীর রাজনীতি তারাই প্রণয়ন করে এবং সবাই সেটাকে বিশ্বাস করে। এই পৃথিবীর অর্থ ব্যবস্থা তাদের হাতে, মুদ্রা ব্যবস্থা তাদের কাছে। এই দেশের, এই পৃথিবীর অস্ত্র এবং গবেষণা প্রযুক্তি মালিকানা কার হবে, ট্রেডিং কার হবে, এগুলি ব্র্যান্ডিং কার হবে, সব কিছু এই জায়ানিস্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ করে। এই জন্য আমরা যে ইসরায়েলের ধ্বংস চাই, ইসরায়েল কিন্তু শুধু একটা ভূখণ্ড না, দখল করে তারা যে ফিলিস্তিনে বসছে, এটা যদি দুনিয়া থেকে নাইও হয়ে যায়, তবুও এই সাহিয়ানুই, আর আরবিতে আমরা যেটাকে বলি জায়ানিজম, শেষ হবে না। আর সেটা শেষ করতে হলে আপনার দরকার প্রকৃত ইসলামের উত্থান। ইসলামের উত্থান, এটার জন্য উলামায়ে কেরাম এবং সোলাহা যাদেরকে আমরা বলি, যারা ইসলামের সবচেয়ে গভীর অংশে কাজ করেন, তারা কাজ করছেন সারা পৃথিবীতে। কিন্তু রাষ্ট্রশক্তি যাদের কাছে আছে, তারা এই ইসরায়েল দুনিয়াতে হওয়ার কারণে, বা তাদের দ্বারা সারা পৃথিবীর অর্থনীতি, সারা পৃথিবীর সম্পদ, সারা পৃথিবীর যুদ্ধ ব্যবস্থা, এমনকি সারা পৃথিবীর সিস্টেম, এগুলি তাদের হাতে থাকার কারণে এখন যুক্তরাষ্ট্রটাও তাদের কথায় চলতে বাধ্য হয়। ধরেন ইসরায়েল যে যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধে আমেরিকা কিছুক্ষণ পর হলেও এসে শরিক হয়েছে। এমনকি বাইরে যুদ্ধ বিশারদ যারা বা যারা বিশ্লেষক, তারা অনেকেই বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যারা শাসক, তাদের যারা জনপ্রতিনিধি, তাদের যারা সামরিক বিশেষজ্ঞ বা যারা বিশ্লেষক অথবা সাধারণ মানুষ, তারা অধিকাংশ এই যুদ্ধের বিরুদ্ধে ছিল। এমনকি প্রেসিডেন্ট যে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, উনিও ব্যক্তিগতভাবে এই মুহূর্তে যুদ্ধ চাইতেন কিনা এটার ব্যাপারে আমরা শিওর না। কিন্তু দেখা গেল যে এই জায়ানিস্ট ইহুদিরা যখন যুদ্ধ শুরু করলো উগ্র, তাদের পিছু পিছু একটু না একটু যুদ্ধের পক্ষে আসতে হয়েছে। আর এখানে একটা বড় সমস্যা, আমরা মনে করি এটা বোধহয় ইহুদি এবং ইসলামের যুদ্ধ। আজকের যে যুদ্ধ, এটা ইসলাম এবং ইহুদিবাদের যুদ্ধ নয়, এটা হলো বিশ্ব সন্ত্রাসী, গুন্ডা, দখলদার শক্তি। এই শক্তিটার এককভাবে ইসরায়েলের কাছে থাকবে, নাকি এখানে আর কেউ বসবেন এসে যার পিছনে নাস্তিক চীন এবং রাশিয়া থাকবে? তো আমাদের যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রীয় নীতি, এর সাথে আমাদের অনেক ডিফার থাকতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের ভিতরে সমস্ত ধর্মাবলম্বী লোক আছেন এবং অধিকাংশ খ্রিস্টান আছেন। তাদের সঙ্গে আমাদের যে বিরোধ, এর চাইতে চীনের বিশ্বাস, চেতনা, সংস্কৃতি, তাদের সঙ্গে আমাদের বিরোধ কম না। কিন্তু সারা পৃথিবীতে এখন একক শক্তি প্রায় কিছুদিন আগে ছিল আমেরিকা। যখন ইসলামের সম্ভাবনা ছিল, ইসলামকে মানুষ নিবে, ইসলাম দাঁড়াবে, তখন কিন্তু ওই একটা বই আছে ক্লেশ অফ সিভিলাইজেশন, সেখানে এই সব কথা আছে, সামনে পৃথিবীটা কিভাবে কোন দিকে যাচ্ছে। ইরানকে ইসলামের পতাকাবাহী বা ইসলামের প্রতিভু দুনিয়ার কেউ মনে করে না। যদি ইরান ইসলামের শক্তি হতো, তাহলে ইরানের এই যুদ্ধ বা এই শক্তি বা যা কিছু, সব কিছু গাজার মুসলমানদের জন্য ব্যবহৃত হতো। গাজার ব্যাপারে নির্দিষ্টভাবে তাদের ক্ষুধা, তৃষ্ণা, তাদের জন্য সেই আবদ্ধ, তারা যে মরতেছে, সেখানে তাদেরকে দেওয়ার জন্য ইরান কি করেছে? প্রশ্ন উঠতে পারে, আরবরা করে না কেন? আরবরা করে না এই জন্য যে আরবদের ওখানে তাদের বসবাস করাটাই গত 70 বছর যাবৎ এমন একটা অবস্থা যে তারা হয় ধ্বংস হবে, নাইলে তাদের দেশ জাতি তারা কোনো রকম বাঁচবে। যে কোনো আরব রাষ্ট্র গাজার মতো হওয়া এটা কয়েক ঘন্টার ব্যাপার। গাজা একটা বিচ্ছিন্ন, কিন্তু এটাও একটা মডেল যে জর্ডান গাজা হইতে সময় লাগবে না। আর এটা যদি হয়, তখন সেখানে সাহায্যটা কে করে?